আমরা দুটো মডেল ক্যাম্প, যেটা গত বছর থেকে আমি ডায়মন্ড হারবারে শুরু করেছি, এবং ডায়মন্ড হারবারে আমি অঞ্চল ভিত্তিক করেছি। নন্দীগ্রামে যেহেতু প্রথমবার করলাম এবং আমাদের কাছে সময়ও কম ছিল, মানুষ প্রায় 2 মাস 2.5 মাস ধরে আমাকে আমি প্রায় অক্টোবর নভেম্বর মাস থেকে ফোন পাচ্ছিলাম, এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম যে আমাকে কিছু লোক ফোন করেছে এবং দিনে প্রায় 300-400 লোক ফোন করতো। পরবর্তীকালে নভেম্বরেও আমি ফোন পেয়েছি, আমি ডিসেম্বরেও ফোন পেয়েছি, এবং তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু নন্দীগ্রাম এমন একটি বিধানসভা বা লোকসভার অন্তর্গত যেখানে আমাদের বিধায়কও নেই, সাংসদও নেই, সেই জন্য দায়িত্বটা আমাকে নিজের কাঁধে নিতে হয়েছে। অন্যান্য অনেক জায়গায় সেবাশ্রয় থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায়, যেখানে আমাদের বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে, যেমন ব্যারাকপুরে, দমদমে, একাধিক জায়গায় সেবাশ্রয় হচ্ছে, এবং এটা অত্যন্ত ভালো লেগেছে আমার যে জনপ্রতিনিধিরা এই সেবাশ্রয় সাধারণ মানুষকে যেভাবে স্বাস্থ্য পরিষেবা, আধুনিক ক্যাম্প তৈরি করে বিভিন্ন ফেসিলিটি সহ একদম গ্রামের ভিতরে বা শহর অঞ্চলে ওয়ার্ডের ভিতরে নিয়ে যাচ্ছে, এটা সত্যি আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। তার কারণ এটা প্রথমবার আমরা ডায়মন্ড হারবারে চালু করি, এবং নন্দীগ্রামে সাধারণ মানুষ যখন ফোন করে আমি তখনই ঠিক করেছিলাম, আজকে আমাদের এই ক্যাম্পের শুভ সূচনা হলো। আগামী 15 দিন এই ক্যাম্প চলবে, খালি সরস্বতী পুজোর দিন একদিন বন্ধ থাকবে, 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি বন্ধ থাকার পর 24 তারিখ আবার চালু হবে, 24 থেকে 30 তারিখ অবধি আবার টানা চলবে। তো টানা 15 দিন এই ক্যাম্প চলবে। 1 নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে, 2 নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে, এবং যে সমস্ত রেফারেল কেসগুলো আসছে সেগুলো, কিছু রেফারেল কেস উলুবেড়িয়ায় যাবে, কিছু কলকাতায় যাবে, সেগুলো মনিটর করার জন্য একটা ডেডিকেটেড টিম আমরা করেছি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং শহীদ পরিবারের যারা সদস্য ছিল তারা এই ক্যাম্প আজকে উদ্বোধন করেছে, আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এই মানুষগুলোকে অনেকে ভুলে গেছে, কিন্তু এই মাটির প্রতি তাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে, এবং যতদিন নন্দীগ্রামের নাম থাকবে ততদিন তাদের যা অবদান সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করি। এখানে কিছু লোক আমার সাথে ইন্ডিভিজুয়ালি, বিশেষ করে যাদের ক্রনিক কেসগুলো রয়েছে, যেগুলো অন্য জায়গায় পাঠানোর মতো রেফারালও কিছু কেস রয়েছে, যেগুলো কিছু কেস ব্যাঙ্গালোরে পাঠাতে হবে, দিল্লিতে পাঠাতে হবে, তামিলনাড়ুতে পাঠাতে হবে, কেরালায় পাঠাতে হবে, আমি সেগুলো আমার লেটার প্যাডে চিঠি করে সেই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই কেসগুলো রেফার করে তাদের যাওয়া আসা আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমি যেমন ডায়মন্ড হারবারেও করেছি, আমি এটা নন্দীগ্রামের ক্ষেত্রেও করছি, কোনো ব্যতিক্রম হবে না। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আপনি মাইক নিন, তাহলে যারা আছে শুনতে পাবে এবং সবাই বুঝতে পারবে। আপনি সেবাশ্রয় আজকে চালু করলেন এখানে। গত কয়েকদিন আগে এখানকার যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি স্বাস্থ্য শিবির করেছেন, এবং গত 2-1 দিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে এখানকার বেশ কিছু পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে সেবাশ্রয়ের। সব মিলে কি বলবেন? না দেখুন, আমি যেটা আপনাদের বললাম যে আমি প্রথমবার অক্টোবরে ফোন পাই, মানুষের অধিকার রয়েছে বলার, আমার একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, এক ডাকে অভিষেক, সেখানে খালি ডায়মন্ড হারবারের লোকজন নয়, বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফোন করতে পারে, যে কোনো সমস্যার কথা তারা জানাতে পারে। নন্দীগ্রামের মানুষ ফোন করে জানিয়েছিল, এবং সেটা খবরে আসতে তখন তিনি নভেম্বর মাসে শুরু করেছিলেন, কিন্তু আমি যেটা শুনেছি 2-3 দিন করে আবার বন্ধ করে দেয়, তারপর আবার যেই নন্দীগ্রামে সেবাশ্রয়ের পোস্টার, ব্যানার দেখতে পায় আবার চালু করে। তো এটাই বোঝা যাচ্ছে যে লোক যদি আলটিমেটলি সেবাশ্রয়ের মডেলকে এন্ডোর্স করে, তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে? যারা সেবাশ্রয় চালু করেছে, আমি এই যেখানে চালু করলাম, আপনারা অনেকে বলতে পারেন যে ভোটের আগে চালু করলো। ভোটের আগে যদি চালু করে, বা তৃণমূল এখানে জেতেনি বলে চালু করেছে, তাহলে এরকম 78টা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে, 77টা পেয়েছিল বিজেপি, একটা পেয়েছিল আইএসএফ। তো সেই 78টা কেন্দ্র তো চালু করা হয়নি, কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর।
তো যারা এইসব হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সেখানে তারা ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, হোর্ডিং ছিঁড়ছে। কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা, মানুষ পরিষেবা যাতে না পায়। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত, ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল। তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেননি। এটা আপনার কর্তব্য নয়? তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে, তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে। যদিও তৃণমূল নন্দীগ্রামে যেতেনি, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। এটাই পার্থক্য। আজকে এসআইআর এর নাম করে আমার কাছে তথ্য রয়েছে, এই যে 7-8 জন আত্মঘাতী হয়েছে খালি পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আপনি হিন্দু মুসলমানের কথা বলেন, এখান থেকে প্রায় 8 জন মারা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। এদের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান শুভেন্দু অধিকারীর নলেজে রয়েছে? কাদের কারণে মারা গেছে? যারা এসআইআর করে গলা ফাটিয়েছিল। আজকে এই 8 জন মানুষের মৃত্যুর দায় কার? আপনারা চাইলে আমি নামগুলো পড়ে দিতে পারি, এবং সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছে। কিন্তু আমরা তো জাতি ধর্ম দেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই না। যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, এই 8 জনের মধ্যে 6 জন হিন্দু যারা মারা গেছে, তাদের বাড়িতে কি একবার বিজেপির কোনো প্রতিনিধি গেছে? বিরোধী দলনেতা কারো পাঠিয়েছে? বিজেপির কোনো নেতা গেছে? সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে। এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল 1956 ভোটে। আপনি যা মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আসলেন, আপনার জয়ের টার্গেট কত? 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রাম, পরের ডেস্টিনেশন কি বালুরঘাট সেবাশ্রয়ের? না না, এগুলো তো সাবজেক্ট টু স্পেকুলেশন। বালুরঘাটে তো বিজেপির অনেক বড় বড় নেতা রয়েছে, তো তারা তাদের মধ্যে যে আপনি যার কথা মেনশন করছেন, আপনি যেহেতু বালুরঘাট বললেন আমি বলছি, ওখানে বিজেপির প্রতিমন্ত্রী রয়েছে, কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী। তা তিনি কি করেছেন তিনি বলতে পারবেন। আর সেবাশ্রয় কোথায় হবে? খালি বালুরঘাট কেন, সেবাশ্রয় দার্জিলিংয়ে হতে পারে, সেবাশ্রয় যে কোনো জায়গায় হতে পারে, খেজুরিতে হতে পারে, সেবাশ্রয় এমনকি আলিপুরদুয়ারে হতে পারে, দিনাটাতে হতে পারে, মাথাভাঙাতে হতে পারে, কুমারগ্রামে হতে পারে, সেবাশ্রয় চণ্ডীপুরে হতে পারে, সব জায়গাতে হতে পারে, খালি বালুরঘাট কেন? আর আপনি আমার টার্গেট নিয়ে জিজ্ঞেস করছেন যে আমাদের টার্গেট কি। আমরা প্রত্যেকটা আসনে যখন লড়াই করি, আমরা জেতার জন্য লড়াই করি, আমরা হারার জন্য লড়াই করি না। আমি 294টা আসনে যখন জিতবো, আমার দলের সিম্বল নিয়ে আমরা যখন কর্মীদেরকে নিয়ে প্রচারে নামবো, মানুষের কাছে আমাদের উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের কাছে পৌঁছাবো, আমাদের সরকার 15 বছরে কি কাজ করেছে, আমার লক্ষ্য প্রত্যেকটা আসনে যাতে জোড়া ফুলের প্রার্থীরা জেতে। আমার টার্গেট 294 জেতা।
কটা তৃণমূল জিতবে আর কটা তৃণমূল হারবে তার মূল্যায়ন তো সাধারণ মানুষ করবে, সেটা মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আরও খবর পেপার এবং বাংলা জাগো চ্যানেল থেকে চয়নিকা ব্যানার্জি। কিছুক্ষণ আগে এসআইআর প্রসঙ্গে আপনি বললেন, আমরা দেখলাম যে প্রথম পর্বে আত্মহত্যা, তারপরে আন্দোলন, এখন গণ ইস্তফা। গতকালই আমরা দেখেছি ফারাক্কায় এত হিউজ প্রেশার, বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে যে ধরনের মেসেজ দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত চেঞ্জ করা হচ্ছে, তার জন্য গণ ইস্তফা দেওয়া হলো। আপনারা 5 বার চিঠি লিখে ফেলেছেন ইতিমধ্যেই, কিন্তু এখনো পর্যন্ত কোনো সৎ উত্তর কিংবা সৎ পদক্ষেপ নেওয়া হয়নি। আপনি কি বলবেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে? না, আপনারা এটা দেখেছেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজে 4 বার চিঠি লিখেছে, তার কোনো সদুত্তর পাইনি। আমরা ডিসেম্বর মাসের 31 তারিখ দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করেছি। সেখানে বেসিক যে আমাদের প্রশ্নগুলো ছিল, কোনো প্রশ্নের সদুত্তর আমরা পাইনি, একটা প্রশ্নেরও। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে যখন ইচ্ছা ডেকে পাঠানো, নোটিশ দেওয়া, এটা একমাত্র বাংলায় হচ্ছে। ভারতবর্ষে যেখানে যেখানে এসআইআর হচ্ছে, আমি আপনাদের অনুরোধ করব যে আপনার সাংবাদিকদের এটা কর্তব্য মানুষকে অবগত করা। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনলি ইন বেঙ্গল, আর কোথাও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো কেস নেই। এই যে সাসপিশন লিস্ট তৈরি করা এবং মানুষকে যখন ইচ্ছা হয়রানি করার জন্য একটা নোটিশ পাঠিয়ে দিলাম, তার নামের একটা বানান ভুল রয়েছে, ভুল রয়েছে তো আপনার জন্য, আপনার কাছে হয় 2002 এর লিস্ট নেই, নইলে ডিজিটাইজ লিস্ট আপনার কাছে নেই, নইলে বিএলওদের আপনার ট্রেনিং দেননি। অপরিকল্পিতভাবে মানুষকে হয়রান করার জন্য এসআইআর ঘোষণা হয়েছে, এটাই তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি। অপরিকল্পিত এসআইআর। আজকে বিএলওরা যে আত্মঘাতী হয়েছে, আত্মহত্যা করেছে, দায় কাকে দিয়েছে? নির্বাচন কমিশনকে দিয়েছে। তার কারণ হঠাৎ করে সব দায় বিএলওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যে আজকের মধ্যে 1000 ফর্ম ডিজিটাইজ করতে হবে, আজকের মধ্যে এতগুলো ফর্ম কমপ্লিট করতে হবে। কি করে করবে? তারা তো মানুষ। আপনি কোনো রকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করবেন না, তাদেরকে ট্রেনিং দেবেন না, তাদেরকে রিসোর্স দেবেন না, তারা করবে কোত্থেকে? আপনি 2 বছর ধরে করতেন, কেউ তো বারণ করছে না। আর সাসপিশন লিস্ট বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট, এই লিস্ট আমরা বলেছি প্রকাশ্যে আনতে হবে। মুখ্যমন্ত্রী নিজে তার চিঠিতেও মেনশন করেছে, তিনি টুইটও করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটাকে আমরা বিজেপির সহচরী বা বিজেপির সহকর্মী বা সহচরী সংস্থা, সহকারী সংস্থা বলে দাবি করছি, তারা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট পাবলিক না করে, জনসমক্ষে না আনে, তাহলে আন্দোলন হবে। আন্দোলন কলকাতাতেও হবে, দিল্লিতেও হবে। কারোর বুকের পাঁটা নিয়ে আটকাবে। কার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে, কেন ইলেকশন কমিশন বিএলওদের বলবে না যে আপনারা লিস্ট পাবলিশ করুন? কেন লিস্ট পাবলিশ করা হবে না? কিসের ভয়? তার কারণ আজকে যে লোকটার নাম রয়েছে, কালকে তার জায়গায় অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে যদি একটা বিধানসভা থেকে 5000 কেস হয়, আপনি দেখবেন কালকে খোঁজ নেবেন 5000টা হয়ে গেছে 8000, আবার 4 দিন পর দেখবেন 8000টা হয়ে গেছে 3000, 10 দিন পর চেক করবেন দেখবেন 3000 হয়ে গেছে 30000। এই যে ডাইনামিক, আজকে 3000, কালকে 5000, পরশু 8000, তারপরের দিন 10000, হঠাৎ করে 30000। আমি মালদায় গেছি, মালদায় এক একটা বিধানসভা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নম্বর হচ্ছে 90000, 92000। একটা বিধানসভায় 2 লক্ষ ভোটার থাকে না, আপনি সেখানে 90000 বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে মানুষকে কিভাবে হয়রান করার পরিকল্পনা বা চক্রান্ত। এমনকি বয়স্কদের রেয়াত করছে না, বয়স্কদেরও ছাড়ছে না। 85 বছর বয়স, হুইল চেয়ার নিয়ে আসছে, বলছে নাম কেটে দিলে কোনো সরকারি পরিষেবা পাবেন না, সুবিধা পাবেন না। এই ইস্যু নিয়ে আমরা বিগত দিনেও নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছি, আমরা কোনো সদুত্তর পাইনি। আমরা আগামী দিনও করব, এবং যতদিন না লিস্ট পাবলিশ হবে ততদিনই আন্দোলন চলবে। আন্দোলন এখনো শুরু হয়নি। আন্দোলন যেদিনকে শুরু হবে, ইলেকশন কমিশন বুঝতে পারবে বাংলা কি, বাংলার মাটি কিসের মাটি, আর বাংলার মানুষ কি ধাতুতে তৈরি। তারা আমাদের গুলিয়ে ফেলছে গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে। আজকে এই যে 82 জন মারা গেছে, এদের মৃত্যুর দায় কার? জ্ঞানেশ কুমারের, চিফ ইলেকটোরাল অফিসারের। এদের কারণে মানুষ আত্মঘাতী হয়েছে। এই বিএলওগুলোকে তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করেনি, ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করেছে। এই বিএলওরা তাদের সুইসাইড নোটে ইলেকশন কমিশনকে দায়ী করে গেছে,
তাই ইলেকশন কমিশনের এড়াতে পারে না। আর এই যে 82 জন প্রায় মারা গেছে, এর মধ্যে কতজন হিন্দু আর কতজন মুসলমান বিজেপিকে জিজ্ঞেস করুন তো। যারা হিন্দু ধর্মের প্রতিনিধি ছিল তাদের বাড়িতে একবার গেছে বিজেপি? আমি তো সংখ্যালঘু ছেড়ে দিলাম, বিজেপি তো নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক বাহক বলে। এখানে একজন 81 বছরের প্রৌঢ়, খুব সম্ভবত কালীপদ জানা বোধহয় নাম, তিনি মারা গেছেন, আত্মহত্যা করেছে। বিজেপি নেতারা গেছে, খোঁজ নিয়েছে? খেজুরিতে মারা গেছে, একাধিক জায়গায়, পূর্ব মেদিনীপুরে 8 জন এখনো পর্যন্ত মারা গেছে এই এসআইআর এর কারণে, সুইসাইড করেছে। কজনের বাড়িতে গেছে? এরা করেছে কি? এরা খালি সমাজের মধ্যে বিভাজন তৈরি করেছে। 5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান পেশ করত। আপনারা প্রশ্ন করুন, এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল, যখন 16 থেকে 21 নন্দীগ্রামের বিধায়ক ছিল, প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত। বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনার কাজ কোথায়? আপনার রেজাল্ট কোথায়? আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন? খালি তো রাজনৈতিক বিভাজন করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে কি করে বাংলাকে ভাগ করা যায়, এই কৌশল আর এই চক্রান্ত। নন্দীগ্রামের মানুষ আগামী দিন এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই সময় থেকে শিলাদিত্য কর, নন্দীগ্রামেই সেবাশ্রয় কেন? শুধুই মানুষের ডাকে নাকি লক্ষ্য 2026? এক। দ্বিতীয়, আমরা দেখলাম সেবাশ্রয়ে শুধুমাত্র অসুস্থ মানুষ নয়, আরো প্রচুর মানুষ আসছেন, নানা সমস্যার কথা আপনাকেই বলছেন, কেন বলে মনে হয়? যারা এসছেন প্রথমত তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি এখানে আছেন। প্রশ্নটা আমাকে না করলে তাদেরকে করলে আমি বেশি খুশি হতাম। আর 1 নম্বর, আপনার প্রশ্নের অলরেডি আমি উত্তর দিয়েছি, যে এখানে যেহেতু আমার কাছে যদি বালুরঘাট থেকে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই করব, আমার কাছে যদি বিষ্ণুপুর থেকে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই করব, কিন্তু যেহেতু এখানে তৃণমূলের সাংসদ নেই, তৃণমূলের বিধায়ক নেই, দায়িত্ব আমাদের অনেক বেশি। মানুষের আশা প্রত্যাশা রয়েছে, আমি মানুষকে খালি হাতে ফেরাতে পারি না। মানুষ যেহেতু তৃণমূলের কাছে আশা করেছে, এক ডাকে অভিষেকে ফোন করে বলেছে, আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি, আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে, অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে। এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন, নন্দীগ্রামে 17টা অঞ্চল, 17টা ক্যাম্প হবে। কি আটকাবে? 1 নম্বর ব্লকে 10টা ক্যাম্প, 2 নম্বর ব্লকে 7টা ক্যাম্প, তারপর মডেল ক্যাম্প হবে। 2টো ব্লকে 2টো মডেল ক্যাম্প আর 17টা ক্যাম্প, যেটা ডায়মন্ড হারবারে হয়। এটাকেই লোক তো ব্যঙ্গ বিদ্রুপ করে ডায়মন্ড হারবার মডেল বলে। তো ডায়মন্ড হারবার মডেল কি? বিজেপির নেতারা একবার এসে ওইখানে ঘুরে যাক। যাদের মাথার সমস্যা রয়েছে, ভাঁট বকে সকাল থেকে রাত অবধি, এখানে সাইকিয়াট্রিস্ট রাখা রয়েছে, নিউরোলজিস্ট আছে, যার যা প্রয়োজন আসুন, অবারিত দ্বার, কোনো অসুবিধা নেই, বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হ্যালো, সেটা হলো এসআইআর নিয়ে যেমন ফরাক্কায় আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় দেখছি, আজকে চাকুলিয়ায় উত্তর দিনাজপুরে সেখানে বিডিও অফিস ভাঙচুর হলো। অনেকেই এর যদিও ওটা পতাকা ছাড়া হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে, কিন্তু অনেকে এতে শাসক দলের ইন্ধন দেখতে পাচ্ছে। এইটাকে কিভাবে? না, প্রথমত এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে 80 বছর 82 বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। এই মানুষগুলোকে 10 বছর আগে লাইনে দাঁড় করেছিল নোটবন্দির নাম করে। কালো টাকাটা ধ্বংস হয়নি। আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দেবেন, নোটিশ পাঠিয়ে ডাকবেন। অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে ডাকছে, মানুষের ক্ষোভ হবে না? এরা ঘুষপেটিয়ার কথা বলে, আমাদের বাংলাদেশি বলে। এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে কজন বাংলাদেশি? আপনারা জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। যারা ইলেকশন প্রসেসের সাথে জড়িত, সে বিএলও হোক,
ইয়ারও হোক, এইআরও হোক, ডিইও হোক, সবার উপর যে চাপ তৈরি করেছে ইলেকশন কমিশন, 2 বছরের কাজ 2 মাসে করতে হবে। কলকাতা থেকে নন্দীগ্রাম আসতে গেলে 2 ঘন্টা লাগে, আমি যদি বলি আপনাকে 20 মিনিটে পৌঁছাতে হবে, আপনি তো আসতে পারবেন না। আপনি আসতে গিয়ে 4টে অ্যাক্সিডেন্ট হবে, তাই হচ্ছে। আমি 2 ঘন্টার রাস্তা বড় জোর হয়তো 1 ঘন্টা 45 মিনিটে টানতে পারি, কি 1 ঘন্টা 50 মিনিট হতে পারে, আরও তাড়াতাড়ি চালালে 1 ঘন্টা 40 মিনিট হতে পারে। কিন্তু 15 মিনিটে 20 মিনিটে যদি আমি পৌঁছাতে যাই, তাহলে আমাকে 240-এ গাড়ি চালাতে হবে। আর 240-এ গাড়ি চালাতে হলে কি হবে? 100 মিটার অন্তর অন্তর একটা করে দুর্ঘটনা ঘটবে, তাই হচ্ছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এর জন্য একমাত্র দায়ী ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশন। যত নোটিশ এরা পাঠাবে, বিজেপির ভোট তত কমবে। এরা ভাবছে নোটিশ পাঠিয়ে মানুষকে হয়রান করবো, তো এরা ভাবছে নোটিশ পাঠিয়ে মানুষকে শিক্ষা দেবো, মানুষ ভোট দেয়নি বলে। তারা ভুলে যাচ্ছে, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, আগে তো অবিভক্ত মেদিনীপুর ছিল, এই মাটি কোনোদিন বশ্যতা স্বীকার করেনি। সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, বীরেন্দ্র শাসমলের মাটি, মৃতদেহটা সোজা করে পুড়িয়েছিল। আর সেই মাটি চক্রান্ত করে বাংলার টাকা আটকেছে, কিন্তু নিজে স্বীকার করছে যে টাইট দিতে টাকা আটকেছি। সুকান্ত মজুমদার আবার বলে আমি ফোন করব টাকা ছেড়ে দেবে। তো এই যে বিজেপির নেতাদের যে কমেন্টগুলো, যে সমস্ত স্টেটমেন্টগুলো তারা 5 বছর ধরে দিয়ে এসছে, এই যে বাংলা বিরোধী, এটা তো প্রমাণিত। বাংলার ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আরে গুজরাটের ক্ষেত্রে নয় কেন? বাংলার থেকে 3 গুণ নাম উত্তরপ্রদেশে বাদ গেছে, বাংলার থেকে বেশি নাম তামিলনাড়ুতে বাদ গেছে, গুজরাটে বাদ গেছে, তাহলে সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই কেন? আপনি মাইক্রো অবজারভার, ডিস্ট্রিক্ট অবজারভার, অমুক অবজারভার, তমুক অবজারভার, সব বাংলায়। উত্তরপ্রদেশে 4 কোটি লোকের নাম বাদ গেছে, ভোটার রোলের 12%। তাহলে উত্তরপ্রদেশে মাইক্রো অবজারভার নেই কেন? প্রশ্ন উত্তর দিতে পারবে বিজেপি বা ইলেকশন কমিশন? এদের ক্ষমতা আছে। তো আজকে যে ঘটনাগুলো ঘটছে, আমরা অ্যাপিল করতে পারি, আপনারা সংবাদ মাধ্যমে কাজ করেন, আপনাদেরও উচিত সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত করা, পরিবেশন করা। আপনারা সে কাজটা করুন, আপনারাও আপনাদের তরফ থেকে অ্যাপিল করুন, আমরাও আমাদের তরফ থেকে অ্যাপিল করতে পারি। এবং আপনারা হঠাৎ করে রটিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে, তার কারণ তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। আমি তো আজ থেকে 3 মাস আগে বলেছি, এর সাথে নির্বাচনকে গোলাবেন না, আমরা সারা বছর মানুষের সাথে থাকি। আপনার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার নাম হচ্ছে এসআইআর। এসআইআর মানে, যেটা আমরা আগে বলেছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, সাইলেন্ট ইনভিজিবল রিগিং। জীবন্ত মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। আর ভুড়ি ভুড়ি উদাহরণ আমার সভা থেকে আমি দেখিয়েছি, স্টেজে দাঁড়িয়ে থেকে। জলজ্যান্ত জীবিত মানুষ তাকে ঘোষণা করে দিয়েছে ডেড, মৃত। 10, 15, 20 না, 100 এমন কেস রয়েছে। গত 2 দিন আগে বাঁকুড়ায় 10,000 ফর্ম 7 ধরা পড়েছে। ফর্ম 7 কি? ফর্ম 7টা কি? ফর্ম 7 হচ্ছে ডিলিশন। যাদের ফর্ম 7 জমা করতে গেছিল, ওই 10,000 লোকই বেঁচে রয়েছে। আর নিয়ম অনুযায়ী আপনি 10টার বেশি ফর্ম 7 জমা করতে পারেন না। আপনি 10,000 ফর্ম 7 জমা করতে গেছেন ইয়ারোর কাছে। নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে, সার্কুলার ইস্যু করুক, নোটিফিকেশন ইস্যু করুক, তারা তো করে না। এই যে হঠাৎ করে বলে দিল BLA-2টা থাকবে না হিয়ারিংয়ে, কেন থাকবে না? নোটিফিকেশন কোথায়? আমি তো 31শে ডিসেম্বর মিটিং করতে গেছি, এখনো পর্যন্ত নোটিফিকেশন ইস্যু করতে পারিনি। যদি নোটিফিকেশন ইস্যু করে, ভারতের সংবিধান পাল্টে যাবে। এদের ক্ষমতা নেই, এরা ফোন করে জোর জবরদস্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিরেকশন দিচ্ছে। আপনি কি করে বলতে পারেন কে বেঁচে আছে, কে মারা গেছে? 10,000 ফর্ম 7 বিজেপির লোকেরা জমা দেবে? এক একটা বিধানসভা থেকে যদি 10,000 করে নাম কাটে, তাহলে 294টা বিধানসভা, এখানেই তো খালি ফর্ম 7 জমা করে 30 লক্ষ লোকের নাম কাটার প্ল্যান করেছে এরা। যেটা দিল্লিতে করেছিল, অরবিন্দ কেজরিওয়ালের সিটে, নিউ দিল্লি বিধানসভা সিট, 20,000 লোকের নাম বাদ দিয়েছিল আর 25,000 লোকের নাম অ্যাড করেছিল। এটা আম আদমি পার্টি ধরতে পারেনি, আমরা ধরেছি এখানে হাতে নাতে। চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে, আর ওখানে একতরফা করে নিয়েছিল। আমি সে কারণেই বলেছি যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএমে নয়। তার কারণ ইভিএম চেক করার আপনি সুযোগ পাবেন, ইভিএম র্যান্ডামাইজেশনের দিন পাবেন, মক পোলের দিন পাবেন, কিন্তু ভোটার লিস্ট গায়ের জোরে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে।
আজকে বলছে বিএলওদের ইস্তফা দিতে হবে নাম ডিলিট হলে। কেন ইলেকশন কমিশন দেবে না? নাম ডিলিট হয়েছে তো সীমা খান্নার জন্য। যদি এই মৃত্যুগুলোর জন্য একজন দায়ী হয়ে থাকে, তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। আর আমি নাম ধরে বলছি, আমার বিরুদ্ধে এফআইআর করা থাকলে করুন, আমার বিরুদ্ধে যদি মামলা করার থাকে করুন, আপনার ক্ষমতা থাকলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিয়ে যান, আমি আইনত লড়াই লড়বো। কিন্তু যে বিএলওদের আপনি অ্যাপয়েন্ট করেছেন সেই বিএলওরা আপনাকে দায়ী করেছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? অভিষেক বাবু নমস্কার, আমি সাংবাদিক জাহাঙ্গীর বাদশাহ। কোথায় দেখতে পাচ্ছি না। সাহেব বলছি যে শুভেন্দু অধিকারী বলছেন যে সেবাশ্রয় আর তৃণমূলের ওষুধ খাবেন না, তাতে বন্ধ্যাত্বকরণ হতে পারে, তাই ওই সেবাশ্রয়ে যাবেন না। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বুথে এসআইয়ের হিয়ারিং ফর্ম পাঠানো হচ্ছে, যেখানে 1000 ভোটার, সেখানে 350-400 জনকেও হিয়ারিংয়ের ফর্ম পাঠানো হচ্ছে, এটা কি বলবেন? না, এটা তো আমি বললাম, যেমন মালদার ক্ষেত্রে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে বুথগুলো রয়েছে বা এলাকাগুলো রয়েছে, সেখানে 60% 70% লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমি মালদার ক্ষেত্রে আপনাকে নাম্বার দিয়ে পরিসংখ্যান দিয়ে বললাম। এবং খালি এক দুটো বিধানসভা নয়, মালদায় 9টা বিধানসভা রয়েছে। 9টা বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস খালি 7.5 লাখ, মানে গড়ে একটা বিধানসভায় 60,000। আর সেবাশ্রয় নিয়ে উনি যে মন্তব্য করেছেন যে ওষুধ খাবেন না, আমি তো বললাম মাথার ডাক্তার আছে, আসুক দেখাক, অসুবিধা নিয়ে আমরা বিনামূল্যে ব্যবস্থা করে দেবো। আর সেবাশ্রয়ে লোক আসবে কি না তো মানুষ ঠিক করবে। আপনারা তো থাকবেন লোকালি, এখানে যারা সাংবাদিকতা করেন, মিডিয়ার লোকেরা, তারা ক্যামেরা নিয়ে ঘুরবেন, মানুষকে জিজ্ঞেস করবেন পরিষেবা পাচ্ছে কিনা, তারা চায় এরকম ক্যাম্প আগামী দিন হোক কিনা। মানুষের রাই তো শেষ কথা, মানুষ যদি চায় তাহলে হবে, আর যদি না চায় তাহলে হবে না। সুতরাং শুভেন্দু অধিকারী কি বলল, উনি যে মন্তব্যগুলো করছেন, আমি জানি না ওনার বাড়ির লোক এই মন্তব্য নিয়ে ওনার সাথে কথা বলেছে কিনা, কিন্তু সেবাশ্রয় আপনি দেখবেন 2-4 দিন পর যারা বিজেপির লোকেরা, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি, তারা সেবাশ্রয়ে এসে চিকিৎসা করাবে। সেবা এখানে তো রাজনীতির কোনো ব্যাপার নেই, আসুক। আমরা তো সবাইকে বলেছি, আপনার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এখানে তো তৃণমূলের আইডি কার্ড দেখিয়ে ঢুকতে হয় না। আপনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, আপনি আসুন, আপনার যা সমস্যা আছে বলুন, ডাক্তারবাবুরা আছে, স্পেশালিস্ট ডাক্তাররা রয়েছে, এবং পুরোটা বিনামূল্যে সিটি স্ক্যান থেকে শুরু করে আপনার ব্লাড টেস্ট থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে সব ব্যবস্থা করা আছে। একটা প্রপার রেফারেল সেন্টার, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে যে পরিষেবাগুলো অ্যাভেলেবেল থাকে, সেগুলো সব একটা মডেল ক্যাম্পে আপনি পাবেন। তো আমি অনুরোধ করব বিজেপির নেতাদের এবং এখানকার বিধায়কের, যদি আপনার চিকিৎসা করাতে হয় আসুন, দরকার নেই কোনো ওষুধ খেতে হবে না, মাথাটা দেখিয়ে যান। কি হয়েছে আমি জানি না, আমি তো সারাদিন বাইরে ছিলাম। ঠিক আছে, কোর্টের ম্যান্ডেট রয়েছে নির্দেশ দেওয়ার। না, সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে থাকে ঠিক আছে, তাতে অসুবিধা কি আছে? তো আইনত মামলা চলবে, মামলা তো ওভার হয়ে যায়নি। নেক্সট ডেট অফ হিয়ারিং নিশ্চয়ই দিয়েছে আজকে, তো নেক্সট ডেট অফ হিয়ারিং কবে আছে? যেদিনকে দেওয়া হয়েছে সেদিনকে আবার মামলা হবে, সেদিনকে আবার লড়াই হবে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, যে আপনি আইপ্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন। আইপ্যাকের অফিস রয়েছে হায়দ্রাবাদে, আইপ্যাকের অফিস রয়েছে তামিলনাড়ুতে, আইপ্যাকের অফিস রয়েছে চেন্নাইতে, আপনি সেখানে তো করলেন না। আইপ্যাকের আরও 3জন ডাইরেক্টর রয়েছে, আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না, আপনি রেড করলেন এখানে। আর রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মিথ্যে কথা বলছে, তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্পট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। আপনাদের খালি বলবো, যারা সাংবাদিকতা করেন, ইডির পাঁচনামাটা পড়বেন। দুটো জায়গা থেকে ইডির যে পাঁচনামা, ওই পাঁচনামা দুটো পড়বেন। এখানে যে বলা হচ্ছে
মুখ্যমন্ত্রী জোর জবরদস্তি এসে তথ্য লোপাট করে সব তথ্য নিয়ে চলে গেছে। যারা অফিসাররা ছিল তারা রেড শেষ করার পরে যে পাঞ্চনামাটা লিখেছে সেই পাঞ্চনামাটা একবার পড়ে দেখবেন, এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে, যা নিশ্চিতভাবে রয়েছে, আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো। সুপ্রিম কোর্ট ঠিক করবে পরবর্তীকালে কেসের ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট হবে না হাইকোর্টে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের কাছে পাঠিয়ে দেয় তাহলে হাইকোর্টে হতে পারে, সেই ম্যান্ডেট কোর্টের আছে। কিন্তু ইডি চায় না হাইকোর্টে শুনানি হোক। ইডি যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনেরই আমি দেখছি গতকাল হাইকোর্টে অ্যাডজার্নমেন্ট চাইছে। একদিন হাইকোর্টে ফাইল করার পর পরদিন আবার সুপ্রিম কোর্টে ফাইল করেছে। এর কারণ কি ইডি বলতে পারবে? এর কারণ কি? আমি অনেক সময় বলি বিচার ব্যবস্থার একাংশকে আমরা দায়ী করি, কিন্তু আমি তো কোনো বিচারপতিকে অ্যাটাক করতে পারি না। কিন্তু হঠাৎ হাইকোর্টে কেস ফাইল করে 24 ঘন্টার মধ্যে এমন কি হলো যে তার 24 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে ফাইল করে হাইকোর্টে আমি অ্যাডজার্নমেন্ট চাইছি যে আমার পিটিশন আমি শুনতে চাই না। পিটিশনার তো ইডি, দুটো কেস ছিল, একটা তৃণমূল একটা ইডি। তো ইডি 1 নম্বর পিটিশন 2 নম্বর পিটিশন দুটোই কালকে শুনতে চায় না। আর সেখানে সুপ্রিম কোর্টকে যদি আপনারা মিসগাইড করেন আর কিছু তথ্য যদি সুপ্রিম কোর্টের কাছে পরবর্তীকালে জমা দেয়, যেটা জনসমক্ষে আপনারাও দেখতে পাবেন, তো মানুষ ঠিক করবে। শুনলাম দিয়েছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের রায়, সবাইকে মেনে চলতে হবে, এটা আপত্তি কোথায়? কিন্তু হিয়ারিং শেষ হয়নি, এটা ইন্টারিম অর্ডার। ইন্টারিম অর্ডার ক্যান বি চেঞ্জড এনি টাইম। ইন্টারিম অর্ডার এই না যে আমি দিয়ে দিলাম মানে এটা অনন্তকাল চলবে, ফাইনাল ম্যাটার যখন ডিসপোজ হবে তখন ফাইনাল অর্ডার দেবে। ইন্টারিম অর্ডার এক্সটেন্ড হবে কিনা সেটাও কোর্টের প্রেরোগেটিভ, বা ইন্টারিম অর্ডার রিপিল করবে কিনা সেটাও কোর্টের প্রেরোগেটিভ। ইন্টারিম অর্ডার যদি দিয়ে থাকে সেটা আগামী হিয়ারিং অবধি প্রযোজ্য, এতটুকুই। मैं बीजेपी के नेता से हिंदी में पूछ लो, वो सारे बात करते हैं हिंदी में, उनको बंगाली में बात करने में दिक्कत है। এখানকার বিরোধী দলনেতা প্রকাশ্য মঞ্চ থেকে একাধিকবার ঘোষণা করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় প্রকল্প করছে তার পাইপই হিসেব নেব, কোথা থেকে টাকা আসছে, চিকিৎসক কারা আসছেন, সমস্ত কিছু আমাকে হিসেব দিতে হবে। সেটা নিয়ে কি বলবেন? আপনি কোন চ্যানেলে কাজ করেন? আনন্দবাজার থেকে। খালি জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে? কে হিসাব নেবে? অথরিটি হিসাব নেবে, হাইকোর্ট হিসাব নেবে, আমার কাছে ইনকাম ট্যাক্স, তদন্তকারী সংস্থা নিতে পারে। আপনি এইটুকু জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে, আপনাকে অধিকার কে দিয়েছে? আপনার নামের পিছনে অধিকারী রয়েছে তার মানে এই না যে যা ইচ্ছা অধিকার আপনার গজালো। আপনাকে হিসাব নেওয়ার অধিকার কে দিয়েছে? আর আমার বিরুদ্ধে যদি সমস্যা থাকে আপনি মামলা করুন। আপনার ইডি সিবিআই তো 6 বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে। এই বুড়ো আঙ্গুল কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বুক ঠুকে এই নন্দীগ্রামের মাটিতে প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব। আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে। আর ছেড়ে দিন, অনেক দেরি হয়ে গেছে।